আটকেছে আটকেছে ঘাসফুলের প্রাণ ভোমরাটা একদম ফাঁটা বাঁশে আটকে গেছে। চাইছে দেখাতে আপ্রাণভাবে যে কিচ্ছু হয়নি, কোথাও কোনো এফেক্ট পড়েনি, আবারও 250-260 আসন জিতে আমরা ক্ষমতায় আসছি, এবং সেই জন্য ব্যগ্র গর্জনের মতো হালুম করে ঝাঁপিয়ে পড়তে চাইছে। কিন্তু মুশকিলটা কি বলুন তো, কমিশন পটাশ করে একটা থাবড়া মারছে, আর অমনি ফাটাবাসে আবার আটকে যাচ্ছে, টান ধরছে, মিয়াও করে তারা বসে যাচ্ছে। ঠিক এই ঘটনাটাই ঘটছে। আপনারা অনেকেই সন্দেহ প্রকাশ করছিলেন যে স্যারটা কি ঠিকঠাক হচ্ছে, কমিশন কি ঠিকঠাক করছে, কেন এখনো এই 4 জনকে অ্যারেস্ট করাতে পারলো না, এ তো সবই ভুয়ো নথি করে এরা লুটে পুটে নিয়েছে, গুন্ডামি করে উন্নয়ন বাহিনী ধার করিয়ে সব সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেষ্টা যে এরা করছে না তা আমি বলবো না, কিন্তু কিন্তু কমিশনও যে তৈরি আছে আঁট ঘাট বেঁধে, এবং প্রতিটা পদক্ষেপে পটাশ করে একটা করে শুধু দিচ্ছে, আর ব্যাস সব সিধা হয়ে যাচ্ছে, সব বিপ্লব গঙ্গায় ভেসে যাচ্ছে। আজকে সকাল থেকেই দেখছি একের পর এক জায়গায় অশান্তি চেষ্টা, চূড়ান্ত রকমের একটা নক্কারজনক ঘটনা ঘটিয়ে এসআর প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা, এবং সেটার জন্য গুন্ডামি করতেও এরা পিছপা হচ্ছে না। এবং সেই জন্য ছোটোখাটো আর ওই বিএলএ ফিএলএ এইসব দিয়ে নয়, একবারে নেতা মন্ত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে, বিধায়কদের নামিয়ে দেওয়া হয়েছে ময়দানে, যে করে হোক এসআর প্রক্রিয়াটা ঘেঁটে দিতে হবে। এই যে হিয়ারিং, ওই প্রশ্ন করছিল না তালপাতার সেপাই, কোথায় গেল রোহিঙ্গা বাংলাদেশি, এবার তো বেরোবে রোহিঙ্গা বাংলাদেশি, হিয়ারিংটা শুরু হয়েছে, আর সেই জন্য এটাকে ঘেঁটে দিতে হবে। চুঁচড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দিলেন টিএমসি বিধায়ক অসিত মজুমদার। কমিশনের জমিদারিত্ব মানব না, আপনি নয়, আপনার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষকে মানতে হবে, এবং এটা কোনো জমিদারি প্রথা নয়, এটা কোনো জমিদারি ব্যবস্থা নয়, জমিদারি ব্যবস্থাটা আপনারা চালাচ্ছেন, আর সেইটা এবার স্তব্ধ করছে কমিশন। এই অসিত মজুমদার এর আগেও একাধিকবার তার নামে বিভিন্ন বিতর্ক হয়েছে, কিন্তু ওই যে দলটা করেন সেখানে ওইসব বিতর্ক করলে পয়েন্ট বাড়ে আর কি, কোনো রকম কোনো ব্যাপার নয়। তো এই অসিত মজুমদার আজকে চলে গিয়েছিলেন চুঁচড়া মগরা ব্লক অফিসে, এবং সেখানে গিয়ে রীতিমতো হুম্বি তম্বি করে একদম শুনানি প্রসেসটাই বন্ধ করে দেন, হিয়ারিংটাই বন্ধ করে দেন। কেননা তার বক্তব্য হচ্ছে যে ভোটার তালিকায় নাম আছে, পাসপোর্টে নাম উঠে গেছে, সুতরাং সেগুলো তো এমনি এমনি হয়নি, আর এরা ভারতীয় সিটিজেন প্রমাণ হয়ে গেছে, আগে প্রমাণ করুন এরা ভারতীয় সিটিজেন নন, তারপর হিয়ারিং করতে দেবো, এসব হিয়ারিং ফিয়ারিং চলবে না, এগুলো সব জমিদারিত্ব চালাচ্ছে, জমিদারি এসব চলবে না, বন্ধ করে থাকবে। করে 2 ঘন্টা ধর্ণা দিয়ে বসে থাকেন, আর তখনই কমিশন ছোট্ট করে একটা গেম খেলে দেয়। কী গেম সেটা একটু পরে আসছি। আর যে মুহূর্তে গেমটা খেলে দিয়েছেন সেই মুহূর্তে অসিত মজুমদারের হাওয়া ফুস করে বেরিয়ে গেছে, খুব ভালো করে বুঝতে পেরে গেছেন যে কেউ বাঁচাতে পারবে না, দিদি দাদা তালপাতা সেপাই কেউ এসে বাঁচাতে পারবে না, জেলে যেতে হবে। কেননা রাষ্ট্রের কাজে তিনি বাধা দিচ্ছেন, এবং সেই বাধা দেওয়ার কোনো এখতিয়ার তিনি নেই। যেসব মন গড়া কাল্পনিক পয়েন্ট তিনি তুলে নিয়ে আসছেন সেগুলো কোথাও ধোপে টিকবে না, এবং ল পয়েন্টে আইনি কোনো রক্ষা কবচও তার নেই যে তিনি এইগুলো করতে পারেন, আইনসম্মত কোনো জায়গা নেই। ফলে তখন কি করতে হয়, সুরসুর করে ওখান থেকে পালিয়ে যেতে হয় অসিত মজুমদারকে। কিন্তু বাবা যে দলটা করেন সেখানে ভাঙবেন তবু মচকানো তো যাবে না। তিনি বলেন যে সাধারণ মানুষ লাইনে অপেক্ষা করছে, তাদের হিয়ারিংয়ে অসুবিধা হচ্ছে, সেই কথা মাথায় রেখে আমি আপাতত সরে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতে আবারও হিয়ারিং বন্ধ করে দেবো, দেখবো কত ক্ষমতা আছে হিয়ারিং বন্ধ করবেন অসিত মজুমদার। হতে পারেন আপনি এমএলএ, হতে পারেন আপনি এমন একটা দল করেন যারা রাজ্যে শাসন ক্ষমতা চালাচ্ছে, কিন্তু এইটুকুনি মাথায় রাখবেন আইনের ঊর্ধ্বে কেউ নন, আপনিও নন। আর সেই জন্যই ল্যাজ গুটিয়ে সুরসুর করে পালিয়ে যেতে হয়েছে, গুন্ডামি বন্ধ হয়ে গেছে। শুধু এখানেই শেষ নয়, এখানে কমিশন যেটা করেছে, যেটা আপনারা আশঙ্কা করছিলেন যে লুটপাট হয়ে যেতে পারে, এবং এরা আপ্রাণভাবে চেষ্টা করছেও, সেটা বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখছি, কিন্তু সেটা আটকাবার জন্য প্রতি মুহূর্তে ডবল চেকিং ট্রিপল চেকিংয়ের এরা ব্যবস্থা রেখেছে, এবং সেই চেকিং ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে স্পেশাল অবজারভার। এখানে মাননীয় সুব্রত গুপ্ত সাহেব, তাকে তো মাথায় রেখে দেওয়া হয়েছে স্পেশাল অবজারভারদের, তার পাশাপাশি আরও 12 জনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেককেই মোটামুটি 2টো করে জেলা অ্যাভারেজে ফেলে দেওয়া হয়েছে, যে আপনারা ঘুরে 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 দেখুন। এসআইআর প্রসেসে হিয়ারিং যেখানে হচ্ছে সেখানে তো থাকছেই, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেখানে টেবিলেই রেখে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কেউ অনিয়ম বেনিয়ম করতে না পারে, কিন্তু তার পাশাপাশি এই অবজারভারদের রেখে দিয়েছে। আর এই অবজারভাররা যখন ঘুরছে তখন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তারা কীরকম কাজ করছে তার সমস্ত পর্দাটা ফাঁস হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছেন যে শাস্তির মুখে পড়তে হবে, ফলে ইচ্ছা না থাকলেও 14 তলার নির্দেশকে অমান্য করেই নিজেদের চাকরি বাঁচানোর জন্য তাদের সুরসুর করে কাজটা করতে হচ্ছে। আর সেই জন্য যে কোনো প্রকারেণ যেন তেন প্রকারেণ এই অবজারভারদের আটকাবার দরকার হয়ে পড়েছে। এবং
আজকে আবারও সি মুরুগান সাহেবের গাড়িতে ভয়ঙ্কর অ্যাটাক করা হয়েছে মগরাহাটে। তিনি গিয়েছিলেন সেখানে ভিজিট করতে এবং সেখানে যথারীতি ওই যেসব প্রমিলা বাহিনীকে সামনে এগিয়ে দেওয়া হয়, যেটা এই ঘাসফুল বাহিনীর একটা চেনা ছক হয়ে গেছে, যে কোনো জায়গায় মহিলাদের আগে এগিয়ে দাও, তাহলে আর কিছু করতে পারবে না, তারা গিয়ে তাণ্ডব করবে, পিছন থেকে পুরুষ বাহিনীতে থাকবে, এই হচ্ছে এদের মডেল। তো সেই জায়গাটা করে সি মুরুগানের গাড়ির লক পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে অ্যাটাক করে। এখন এটা নিয়ে নির্বাচন কমিশন কি করবে সেদিকে নজর থাকবে, কিন্তু বারবার এইভাবে অ্যাটাক হচ্ছে। তাই যে দাবিটা আপনারা তুলছেন, যেটা নিয়ে বারবার এই স্পেশাল অবজারভারদের তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে রিপোর্ট চলে গেছে, সেটা হওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলায় পুরোপুরি কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী রিপ্লাই হয়ে যেতে পারে। এই রেকমেন্ডেশনটা কিন্তু গেছে এদের তরফ থেকে। সুতরাং এই জায়গাটা করে আরও নিজেদের জন্য গাড্ডা খুঁড়ে ফেলছে। শুধু তাই নয়, কালকের একটা ঘটনা আমি দেখছিলাম, সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল। সেটা হচ্ছে ওই সন্দেশখালি, যেখানে ওই স্টিং অপারেশন করে চটিচাটা চ্যানেলগুলো অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি সেখানে যে কী ধরনের জিনিস চলে, শেখ শাহজাহান জেলে থাকা সত্ত্বেও যে কিভাবে সেখানে মৌরসি পাট্টা চালাচ্ছে, সেখানে কিভাবে পিঠে সাম্রাজ্য চালাচ্ছে, সেই ছবি আবারও সামনে চলে আসে। চমকে উঠবেন শুনানিতে ডাক পড়তেই হিয়ারিংয়ে এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী। কে এই বাংলাদেশি অনুগামী? এর নাম হচ্ছে খায়রুল কারিগর, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মারাত্মক কথা। এই শাহজাহানের হাত ধরেই কয়েক বছর আগে ভারতবর্ষে ঢোকে এবং তারপর ক্রমশ দাপট দেখাতে দেখাতে এখন শাহজাহানের নাকি ডান হাত হয়ে উঠেছে। কিন্তু মুশকিল হচ্ছে যে হিয়ারিংয়ে ডাক পড়েছে এই খায়রুল কারিগরের, কেননা অবৈধ বাংলাদেশি, সেটা আশপাশের লোকজনই বলছে। ওই তালপাতার সেপাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে এই খায়রুল কারিগররা, যাদেরকে এখনও জোর করে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে ভোটার তালিকায়, আর তাদেরকেই ডিলিশন এলিমিনেশনের পথে হাঁটছে ইলেকশন কমিশন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে যাচ্ছে। ফলে জ্বালা যন্ত্রণা খুব বাড়ছে, খুব কানের কাছে পরাজয়ের ধ্বনিটা শোনা যাচ্ছে। তো যাই হোক, এই খায়রুল কারিগর কি করেছিল? খায়রুল কারিগর এখানে আসার পর ভোটার তালিকায় নাম তোলাতে হবে, কিন্তু বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি কি করে নাম উঠবে? সুতরাং এক প্রতিবেশিনীকে নিজের মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেন। এবার সব থেকে মজার ব্যাপার, হিয়ারিং প্রসেসে এসে সেটা ধরা পড়ে যাবে। সেই জন্য এখন যেটা করেছে বেটা খায়রুল কারিগর, সেটা হচ্ছে ওই যে প্রতিবেশিনী যাকে মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল, তাকেই মৃত ঘোষণা করে দিয়েছেন। আর তার ফলে কি হবে? ওই ভদ্র মহিলা কোনো অপরাধ না করেও তার নামটা কাটা চলে যাবে। এইটা জানাজানি হতেই হইচই পড়ে যায়। আর তারপরেই কিন্তু এই খায়রুল কারিগরের কীর্তিকলাপ সামনে চলে আসে। আর তখনই যে সামনে এসে যাচ্ছে, যখন হিয়ারিংয়ে যখন যেতে হবে, তখন বুঝে গেছে নামটা এবার কাটা যাবে, বাংলাদেশি বুল্ডোজারে করে ওইদিকে পাঠিয়ে দেওয়া হবে। ফলে এবার তাণ্ডব শুরু করেছে। ওখানকার যে স্থানীয় বিএলও আছেন তার উপরে চাপ সৃষ্টি করেছে, ফলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এসব আতঙ্ক করে লাভ হবে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ঘটনা, এগুলোর যোগসূত্র নেই, তাহলে আপনারা ভুল করছেন। যোগসূত্র একটা আছে, এবং সেটা একদম সর্বোচ্চ স্তর থেকে। কেননা এখানে একটা খবর সামনে এসছে যেটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই শাসক দলের যিনি অন্যতম সর্বোচ্চ নেতা রয়েছেন, একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় পদ কী করে থাকে আমি জানি না, যাই হোক সেই পদে যিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন, তিনি বলেছেন যে এসআইআর শুনানিতে থাকতেই হবে দলের বিএলএদের, অনুমতি না দিলে আইনি লড়াই, কমিশনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত অভিষেকের। খুব ভালো কথা, তিনি আইনি লড়াই করে যদি এই অধিকার ছিনিয়ে আনতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখনও তিনি সেই আইনি লড়াইটা শুরু করেননি কেন? কেননা তিনি খুব ভালো করে জানেন সেই আইনি লড়াই করতে গেলে আবারও আইনের থাপ্পড়টা গালে সটাকসে পড়বে। আর সেই জন্য ওই পথে তিনি যাননি, শুধু দলের লোকেদের খেপিয়ে দিয়েছেন যে বিএলএদের এখানে থাকতে হবে, বিএলএ 2 যারা আছে হিয়ারিংয়ে থাকতে হবে, কিন্তু কমিশনের নির্দেশ যেটা থাকা যাবে না। আর সেই জন্যই এলাকায় সমস্ত বিএলএরা চলে গেছে, বিএলএ 2রা চলে গেছে, নেতামন্ত্রীরা সব নেমে পড়েছে এবং সেখানে তাণ্ডব করার চেষ্টা করে যাচ্ছে। এখন এত কিছু তো শুনলেন, আপনাদের মনের আসল প্রশ্নের উত্তরটা কিন্তু পাননি, যে সবই তো ঠিক আছে, এরা এটা করছে, কিন্তু কমিশন কি করলো? কমিশন এত কিছু দেখার পরেও চুপ করে বসে আছে। কেন অ্যারেস্ট করছে না এদেরকে? অ্যারেস্ট করছে না, তার কারণ হচ্ছে কমিশন গেমটা ঠান্ডা মাথায় খেলছে। কমিশনের এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, এবং সেইটা করার জন্য যাকে যা করার সেইটা করা, যেখানে টাইট দেওয়ার প্যাঁচটা ঠিক দিচ্ছে, আর সেই জন্য অন্য জায়গায় যে টাইট হওয়া সেই জায়গাটা হয়ে যাচ্ছে। কিভাবে? যে মুহূর্তে এইসব খবর এসছে যে হিয়ারিং বন্ধ করে দিচ্ছে তৃণমূলের এমএলএ, এখানে গিয়ে বিএলএ 2রা ঢুকে পড়ছে, যারা অবৈধ বাংলাদেশি তারা এসে তাণ্ডব দেখাবার চেষ্টা করছে, এইসব যখনই খবর আসছে, তখনই একটা
নোটিফিকেশন জারি হয়ে গেছে। শুনানিতে ঢুকতে দেওয়া হবে না বিএলএদের, তৃণমূলের দাবি উড়িয়েই দিল কমিশন। হুগলির ঘটনায় বার্তা সব জেলা শাসককে। আসলে এগুলো টেস্ট করা হচ্ছিল কমিশনকে, যে আমরা চাপ দেবো, কমিশন কতখানি চাপ সহ্য করতে পারবে। আলটিমেটলি চাপ বোধহয় সহ্য করতে পারবে না, আমাদের এই চাপের কাছে নথি স্বীকার করতে হবে। ওই যেভাবে উন্নয়ন বাহিনীকে ঢুকিয়ে একটা জায়গায় 6টা এজেন্ট ঢুকিয়ে ভোটের দিন আমরা উন্নয়ন বাহিনীর ভোটটা করাই, ঠিক সেইভাবেই হিয়ারিং প্রসেসটাকেও লুটে পুটে নেওয়া হবে। কিন্তু না, ইলেকশন কমিশন বলে দিয়েছে হবে না ভাই, ভাগো এখান থেকে, কোনো বিএলএরা এখানে ঢুকবে না। এবং আরও যেটা ইন্টারেস্টিং করেছে, শুধুমাত্র যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন হিয়ারিংয়ে তাদের নয়, আলটিমেটলি জেলা শাসক এবং ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার তাদেরকেও কড়া বার্তা দিয়ে দিয়েছে যে ভাই এটা রোখার দায়িত্ব তোমাদের। যদি এর পরেও এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সমস্ত দায় এবং দায়িত্ব যাবে ওই সংশ্লিষ্ট জেলা শাসকদের, ওই সংশ্লিষ্ট ডিজি বা কলকাতা পুলিশের সিপি তাদের কাছে। এইখানেই মারাত্মক ম্যাচটা খেলে দিয়েছে। ওই যে বললাম না যে অসিত মজুমদারদের এত বড় বিপ্লব, এত বড় বিদ্রোহ 2 ঘন্টার পর ফুস হয়ে গেছে হাওয়া, ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, কোন দিক দিয়ে পালাবে আর খুঁজে পাচ্ছে না। তার কারণ হচ্ছে এই নির্দেশিকাটা। কেননা যে মুহূর্তে এই নির্দেশিকাটা জারি করেছে সেই মুহূর্তে জেলা শাসক থেকে শুরু করে ডিজি সিপি যাদের কথাই বলুন না কেন, তারা বুঝতে পেরে গেছেন যে এই ধরনের যদি বদমাইশি হয়, এই ধরনের যদি কোনো কাণ্ড কারখানার খবর সামনে আসে, তাহলে সমস্ত দায়টা তাদের ঘাড়ে গিয়ে পড়বে। তাই এদেরকে অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেই নির্দেশটা যখনই আসছে এরা ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। কেন বলছি, এই খবরের ভেতরের অংশটা আমি একটু পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের কাছে পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। কমিশন সূত্রে খবর, জেলা শাসকদের পাঠানো নির্দেশে স্পষ্ট বলা হয়েছে যে শুনানি প্রক্রিয়া যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করার দায়িত্ব তাঁদেরই। যদি কোনো কেন্দ্রে BLA-2 প্রতিনিধিরা জোর করে ঢোকেন তবে সংশ্লিষ্ট ইআরও, AERO এবং বিএলওদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এই যে কিচ্ছু করছে না কমিশন নিজেদের হাত থেকে সবটা ছেড়ে দিয়েছে, কিন্তু যাকে যা টাইট দেওয়া দিয়ে দিয়েছে। ডিএমকে ধরবে, ডিএম এবার ইআরও, AERO, বিএলও তাদেরকে ধরবে। এবার তারা নিজেদের চাকরি বাঁচাতে, বিভাগীয় তদন্ত হওয়া মানে এগুলো প্রমাণিত হওয়া মানে সার্ভিস বুকে দাগ পড়বে বা তার থেকেও কঠিন পদক্ষেপ হতে পারে। ফলে চুপচাপ এবার এই BLA-2দের হাঁটানোর কাজ শুরু হয়ে গেছে। এবং প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকেও কড়া বার্তা দিয়েছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের অনভিপ্রেত প্রবেশের ফলে শুনানি যাতে বন্ধ না হয় তার জন্য কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই যে আসছে, তাণ্ডব করছে, শুনানি বন্ধ করে দিচ্ছে, চাপ দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এরকম কোনো রিপোর্ট গেলে সংশ্লিষ্ট থানা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যাবে। এবং সেই রিপোর্ট কাকে দিতে হবে? ডিজিকে বা সিপিকে দিতে হবে। বুঝতে পারছেন কিভাবে অ্যাকশনটা করছে, কিভাবে এদেরকে বেঁধে ফেলছে? তোমরা যাবে ডালে ডালে, আমরা যাব পাতায় পাতায়, তোমরা যাবে পাতায় পাতায়, আমরা যাবো শিরায় শিরায়। বারবার এই কথাটা বলছি, আর কমিশন কিন্তু বারবারই সেটা প্রমাণ করছে। অর্থাৎ SIR এর হিয়ারিং প্রসেস, আপনারা অনেকেই অধৈর্য হচ্ছেন, জিজ্ঞেস করছেন যে ভাই এখনও রেজাল্ট পেলাম না, কতজন বাদ গেল। এখন পাবেন না, কেননা কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ভালো করে ঝাড়াই বাছাই হবে, সেটার জন্য 5 দিন 7 দিন সময় লাগবে। এবং তারপরই ডেটাগুলো হয়তো আসতে শুরু করবে, এবং সেটাও প্রকাশ করবে কি একবারই প্রকাশ করবে সেটা তো কমিশনের উপর ডিপেন্ড করছে। কিন্তু প্রসেস যে টাইটিং হচ্ছে সেইটা খুব ভালো করে বুঝতে পারছে ঘাসফুল বাহিনী। যত বুঝতে পারছে তত ছটফটানি বাড়ছে। কেননা যে ভোটগুলো বাদ গেছে, 58 লক্ষ ভোট বাদ গেছে, কিন্তু সেটা পিনাটস। এর থেকে আরও বড় সংখ্যায় ভোট এই হিয়ারিংয়ে বাদ যাবে। এই অবৈধ বাংলাদেশি খায়রুল কারিগরের মতো লোকগুলো, রোহিঙ্গা যারা ঢুকে বসে আছে, তাদেরকে শনাক্ত করা হবে এবং ভোটার তালিকা থেকে যাবে। আর এরা যখন যাবে তখন এই মানুষ আমাদের পাশে আছে ভি চিহ্ন দেখানো, ওটা ফুস হয়ে যাবে। আর যত এটা বুঝতে পারছে তত আতঙ্ক বাড়ছে। আর সেই আতঙ্ক যত বাড়ছে, কোন পথে চলি, কোন কথা বলি, এরা বুঝতে পারছে না। তাই গুন্ডামি মস্তানির পথে আসছে, আর সেখানে গেলেও সেই পথটা কমিশন বন্ধ করে দিচ্ছে। ফলে SIR হিয়ারিং ডেটা হয়তো আসছে না, কিন্তু সামগ্রিকভাবে একদিকে যখন ঘাসফুলের ছটফটানি দেখছি আর অন্যদিকে কমিশনের টাইট দেওয়া দেখছি, সেই দেখে একটা জিনিসই মনে হচ্ছে, SIR হিয়ারিং একদম সঠিক পথেই আছে। কি বলবেন আজকে যেসব ঘটনা ঘটলো তা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।